বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে জেনারেল নলেজের উপর একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি, যেখানে তোমাদের জন্য বাছাই করা কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো বা গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো জিকে অর্থাৎ জেনারেল নলেজ। এখানে মোট 20 নম্বর রয়েছে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভালো নম্বর তুলতে হবে এবং এর জন্য তোমাদের কিন্তু নিয়মিত জিকে ক্লাসগুলি করতে হবে। তো বন্ধুরা, এই জন্যই আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে হাজির হয়েছি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশনগুলি দেখো কি রয়েছে: অ্যানি বেসান্ত, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, বদরুদ্দিন তৈয়বজি, জর্জ উইল। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এখানে মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে এবং এটি মুম্বাইয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে প্রশ্ন যদি আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কোথায় হয় বা কবে হয়, তাহলে কি হবে উত্তর? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় মুম্বাইয়ে এবং কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে এবং এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশচন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন দেখো, তহকিক ই হিন্দ বইটি কার লেখা? তহকিক ই হিন্দ বইটি কার লেখা? অপশনে কি রয়েছে? ইবন বতুতা, অল বিরুনি, জিয়াউদ্দিন বারুনি, ফাহিয়েন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? তহকিক ই হিন্দ বইটি কার লেখা? এখানে অপশন বি, অল বিরুনি হবে সঠিক উত্তর। তহকিক ই হিন্দ বইটি লেখক হলেন অল বিরুনি। তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবে। এরপরের প্রশ্নটি দেখো, 2024 সালের অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হলো? 2024 সালের অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হলো? জাপান, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া। তাহলে কোন দেশে 2024 সালের অলিম্পিক অনুষ্ঠিত হলো? এখানে অপশন সি, ফ্রান্স হবে সঠিক উত্তর। 2024 সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলো ফ্রান্সে। ঠিক আছে, এর পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? আমির খসরু, জিয়াউদ্দিন বরনি, মিনহাজ উস সিরাজ, হাসান নিজামি। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো কম্পিটিটিভ এক্সামেই এই প্রশ্নটি আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জিয়াউদ্দিন বরনি। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা হলেন জিয়াউদ্দিন বরনি। এর পরের প্রশ্নটি দেখো, ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলে সম্বোধন করেছেন? ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলে সম্বোধন করেছেন? বা প্রশ্নটি কিন্তু অন্যভাবেও থাকতে পারে যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? অপশনগুলি দেখো, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ তুগলক। তাহলে কোন অপশনটি সঠিক হবে? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ফিরোজ তুগলক। ফিরোজ তুগলক বা ফিরোজ শাহ তুগলক এইভাবেও কিন্তু থাকতে পারে। তো দেখো, এই ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় বা ইলিয়ট ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলে সম্বোধন করেছিলেন। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? দেবপাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, বল্লাল সেন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ধর্মপাল। পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্নটি দেখো। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার আমলে ঘটে? কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার আমলে ঘটে? দেবপাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দ্বিতীয় মহিপাল। পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এই কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? তাহলে উত্তরটি কী হবে? উত্তরটি হবে দিব্যক। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক। পরের প্রশ্নটি দেখো।
এবারের প্রশ্নটি দেখো, কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজা দমন করেন? কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজা দমন করেন? দেবপাল, কুমারপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি রামপাল হবে সঠিক উত্তর। কৈবর্ত বিদ্রোহ পাল রাজা রামপাল দমন করেছিলেন। তাহলে দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং পাল রাজা রামপাল এই কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? কলহন, তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, বল্লাল সেন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি সন্ধ্যাকর নন্দী হবে সঠিক উত্তর। রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, কেশব সেন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বল্লাল সেন। কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন সেন রাজা বল্লাল সেন। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? কৃষ্ণদেব রায়, বল্লাল সেন, জয়দেব, কেশব সেন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা হলেন বল্লাল সেন। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো, আরবরা কবে সিন্ধু প্রদেশ জয় করে? আরবরা কবে সিন্ধু প্রদেশ জয় করে? অপশনগুলি কি রয়েছে দেখো, 712, 718, 606, 912 খ্রিস্টাব্দ। তাহলে কবে আরবরা সিন্ধু প্রদেশ জয় করে? উত্তরটি বলার আগে বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই কিন্তু রচনার বিষয়ে আমাকে প্রশ্ন করেছো। তো 9টি গুরুত্বপূর্ণ রচনা কিন্তু আমাদের কাছে পিডিএফ আকারে রয়েছে। তোমরা যারা যারা এই রচনাগুলি পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা এই নম্বরে যোগাযোগ করবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ 712 খ্রিস্টাব্দে। আরবরা সিন্ধু প্রদেশ জয় করেছিলেন 712 খ্রিস্টাব্দে। অপশন এ হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 10 বার, 12 বার, 17 বার, 19 বার। তাহলে কোন অপশনটি সঠিক হবে? সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 17 বার। সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? বিয়াস, পুরুষনি বা রাভি, শতদ্রু, সিন্ধু। তাহলে কোন অপশনটি সঠিক হবে? 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পুরুষনি বা রাভি। 10 রাজার যুদ্ধ পুরুষনি বা রাভি নদীর তীরে সংঘটিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, রোপার। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি মহেঞ্জোদারো হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারোতে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, এবারের প্রশ্নটি দেখো, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? তামা, লোহা, রূপা, ব্রোঞ্জ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি লোহা হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানতো না। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে, কলহনের রাজতরঙ্গিনী কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ? কলহনের রাজতরঙ্গিনী কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কলহনের রাজতরঙ্গিনী কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ? এখানে দেখো 4টি অপশন রয়েছে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি কাশ্মীর হবে সঠিক উত্তর। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। পরের প্রশ্নটি দেখো, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? লোথাল, কালিবঙ্গান, সুরকোটাডা, ঢোলাভিরা। তাহলে কোন অপশনটি সঠিক হবে? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এখানে বন্ধুরা অপশন এ লোথাল হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দরটির নাম ছিল লোথাল। পরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। এবারের প্রশ্ন, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ, মহাবীর,
ঋষভনাথ, অজিতনাথ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ঋষভনাথ। ঋষভনাথ বা ঋষভদেব ছিলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর। পরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, বিন কাসেম, আলেকজান্ডার। তাহলে অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? এখানে বন্ধুরা অপশন এ, সুলতান মাহমুদ হবে সঠিক উত্তর। অলবিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালিত হয়? 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 8ই মার্চ, 21শে মার্চ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালিত হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি দিনটিতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। এবারের প্রশ্নটি দেখো, ভাস্কো দা গামা ছিলেন একজন ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি না ইংরেজ? তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি, পর্তুগিজ হবে সঠিক উত্তর। ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক বা পর্তুগিজ পর্যটক। এবারের প্রশ্নটি দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তথ্যের অধিকার আইন কবে চালু হয়? অপশনগুলি কি রয়েছে দেখো, 2003 খ্রিস্টাব্দে, 2005 খ্রিস্টাব্দে, 2004 খ্রিস্টাব্দে, 2006 খ্রিস্টাব্দে। তাহলে কবে তথ্যের অধিকার আইন চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 2005 খ্রিস্টাব্দে। তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয় বা পাস হয় 2005 খ্রিস্টাব্দে। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? কংসাবতী, গঙ্গা, দামোদর, সুবর্ণরেখা। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দামোদর। পশ্চিমবঙ্গের দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। তাহলে বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কিছু জিকের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা এগুলি ভালো করে মুখস্থ করে রাখবে। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় থাকবে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।